এক পুলিশ টিম তাদের চাকরি বাঁচানোর জন্য বিরাট এক ড্রাগ মাফিয়াকে ধরতে যায়, কিন্তু সেটা করতে গিয়ে আসল কাজ বাদ দিয়ে তারা জড়িয়ে পড়ে রেস্টুরেন্ট ব্যবসায়। সম্পূর্ণ আলাদা ধরনের এক চিকেন রেসিপি বানিয়ে তারা রাতারাতি তো পুরোই ফেমাস হয়ে যায়। তবে ওই ড্রাগ মাফিয়া কিন্তু আবার পেছন থেকে তাদের বাস দিতে থাকে। মানে মুভিটা এমন লেভেলের কমেডি আর অ্যাকশনে ভরা যে তোমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। বলছিলাম 2019 সালে রিলিজ হওয়া অসাধারণ কমেডি অ্যাকশন মুভি এক্সট্রিম জবের কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক শেষ পর্যন্ত তারা কি করেছে তার এক্সপ্লেনেশন নিয়ে। মুভি শুরুতে আমরা একদল জুয়ারিকে একটা রুমে বসে তাস খেলতে দেখি। তবে তাস খেলার মাঝে হঠাৎ তাদের দরজা থেকে একটা শব্দ হয়। তখন তাদের লিডার আড্ডা থেকে উঠে গিয়ে দেখতে থাকে যে কোন বেটা এসেছে এখানে। তখন সে দেখতে পায় যে তার রুমের সামনে একটা মেয়ে দড়ির সাহায্যে অদ্ভুতভাবে ঝুলছে। এই মেয়েটার নাম জ্যাং এবং সে কিন্তু একজন পুলিশ অফিসার। অন্যদিকে এই নাদান যে লোকটাকে দেখছো সে হচ্ছে বিশাল বড় মাপের ড্রাগ ডিলার। মানে জ্যাং আসলে এই বেটাকে এখানে ধরতে এসেছে। কিন্তু কাহিনী দেখো, সে কোনোভাবেই এই রুমের ভিতরে ঢুকতেই পারছে না। মানে কি আর বলবো, এখানে দেখা যাচ্ছে সে পুলিশ জাতির পুরোই কলঙ্ক। যাই হোক, এমন বান্দর লটকানো দেখে লোকটা তার সব সঙ্গী নিয়ে ইতিমধ্যে সেখান থেকে সটকে পড়ছে। এখন লোকটা অন্য দরজা দিয়ে বেরোতে গেলে সে সেখানে দেখতে পায় আর এক পুলিশ অফিসার ইয়াং হোকে। অন্যদিকে রুমে বাইরে তাকে ধরার জন্য অপেক্ষা করছে আর এক অফিসার জেহুন। তাই সেই লোকটা তখন রুমের পিছনের জানলা দিয়ে পালাতে যায়, কিন্তু সেখানেও আগে থেকে রশি নিয়ে ঝুলছিল এই পুলিশ টিমের বলদ ক্যাপ্টেন কো। তবে দেখো, এখানে লোকটাকে তো ধরা দূরের কথা, রুমে ঢুকতেই সে হিমশিম খেয়ে যায়। মানে হাজারো চেষ্টা করার পর সে যখন রুমে ঢুকতে না পারে তখন উল্টো লোকটার কাছে সে সাহায্য চেয়ে বলে, ভাই একটু টেনে তোল, আমি একটু ভিতরে ঢুকি। কিন্তু তারপরে লোকটা তখন আর পালানোর পথ না দেখে একটা জানলা দিয়ে ভেঙে নিচে লাফ দেয়। এখন এত উপর থেকে রাস্তার উপর পড়েও তার তেমন কোনো ক্ষতি হয়নি। সে প্রায় অক্ষত অবস্থায় উঠে দাঁড়িয়ে পালাতে শুরু করে। তখন কোনো রকম বাকি পুলিশ টিমরাও তার পিছে শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেন কো তখন রশি দিয়ে নিচে নামতে গিয়ে নিজেই ধপাস হয়ে পড়ে যায়। ততক্ষণে তার টিমের সবাই ড্রাগ ডিলারের পিছনে বহু দৌড় দিয়েছে, কিন্তু কিছুতেই তারা তাকে ধরতে পারছিল না। এখন ওই ড্রাগ ডিলারটা হঠাৎ এক মহিলার গাড়ি দেখে তাকে টেনে হেঁচড়ে গাড়ি থেকে নামায় আর সেই গাড়িটা ছিনতাই করে সে বেরিয়ে যেতে চায়। তবে রে ভাই, সেই মহিলা ছিল আর এক ডেঞ্জারাস চিজ। সে উল্টো ওই বেটার চুল ধরে তাকে বেদম কেলানো দিয়ে গাড়ি থেকে বের করে দেয়। মানে এখানে রীতিমতো GTA 5 চলছে। এরপর আবারও সে দৌড়াতে শুরু করলে পুলিশও তাকে তাড়া করতে থাকে। তবে ঠিক তখনই সেখানে স্কুটি নিয়ে হাজির হয় টিমের আর এক অফিসার মা। সে সেই ড্রাগ ডিলারকে স্কুটি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর তাকে সে হাত করা পরিয়ে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করে, কিন্তু এ কি, এই বলো তার সাথে করে হাত করাটা নিয়ে আসতে ভুলে গেছে। এখন সে অন্য সবার কাছে হাত করা চাইলে এই সুযোগে লোকটা তাকে স্টান গান মেরে কাট করে দেয়। মানে কি আর বলবো, এদের মতন প্রো লেভেলের বলদ কিভাবে পুলিশের চাকরি পায় সেটাই একটা আশ্চর্যের বিষয়। যাই হোক, তারপর ওই লোকটা আবারও দৌড়ে পালাতে থাকে, কিন্তু আজকে তার ভাগ্য খুব একটা ভালো ছিল না। তাই হঠাৎ রাস্তার পাশ থেকে একটা বাস এসে তাকে দুম করে ধাক্কা মেরে অজ্ঞান করে দেয়। আর ফাইনালি তার ভবলীলা এখানে সাঙ্গ হয়। তবে রাস্তার মাঝখানে হঠাৎ গাড়ি থেমে যাওয়ার কারণে বিশাল এক ক্যাচাল শুরু হয়ে যায়, আর এর ফলে একের পর এক গাড়ি সব একসাথে মোলাকাত করা শুরু করে। এভাবে অনেকগুলো গাড়ি সেখানে দুর্ঘটনার শিকার হয়ে পুরো রাস্তা ব্লক হয়ে যায়। এই ঘটনার পর ক্যাপ্টেন কো আর তার টিমের সবাই ডাক পড়ে পুলিশ চিফের রুমে। চিফ তাদের সবাইকে আচ্ছা করে ঝাড়ি দিয়ে বলে, তোমরা কোনো কাজ ঠিকমতো করতেই পারো না। সামান্য এক ড্রাগ ডিলারকে ধরতে গিয়ে তোমরা পাবলিকের বিশাল বড় ক্ষতি করে ফেলেছো। পুরো টিমের এমন ব্যর্থতার ফলে চিফ তাদেরকে আকেম্মা বলে সাসপেন্ড করে দেয়। তখন চিফ ক্যাপ্টেন কোকে বলে যে তোমার জুনিয়র চোই ড্রাগ ডিলারের ইনফরমেশন জোগাড় করে সুসুর করে প্রমোশন পেয়ে গেল, আর তুমি কিনা এত বছর ধরে এই পোস্টেই পড়ে আছো। এরপর সে রীতিমতন সবার মুখে কাগজ ছুঁড়ে মেরে তাদেরকে আলবিদা দিয়ে দেয়। এভাবে মারা খেয়ে টিমের সবাই বেশ প্রচন্ড আপসেট ছিল। আসলে আপসেট থাকারই কথা, কারণ এই লেভেলের ভাদাম্মা হওয়ার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। এখন এইসব নিয়ে কাহিনী করতে গিয়ে তারা আবার উল্টো নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। জ্যাং তখন মাকে বলে, তোমার উপরে এই টিমের বাজেটের দায়িত্ব ছিল, তুমি সেই টাকা মেরে দিয়ে আমাদেরকে বিপদে ফেলে দিয়েছো। এই কথা শুনে মা বলে সে একটা আন্ডার কভার মিশনে এই টাকা খরচ করেছে। তখন সবাই মিলে তার মুখ থেকে একটা ক্যাসিনো চিপ উদ্ধার করে। মানে আসলে তাদের সব টাকা সে জুয়ায় উড়িয়ে দিয়েছিল। এই কাণ্ড দেখে ক্যাপ্টেন কোয়া নিজের রাগ সামলাতে পারে না, তাই সে নিজেই মায়ের
চইয়ের উপরে প্রচন্ড রেগে তার উপর হামলা করে বসে। তবে ঠিক তখনই সেখানে চলে আসে চই এবং তার টিম। তাদেরকে দেখে ক্যাপ্টেনকে নিজের ঝগড়া থামিয়ে দেয়। সে চইকে বলে যদি চই আগে থেকে সব তথ্য জানতো তবে সে কেন তাকে সাহায্য করলো না। তখন চই জানায় তুমি তো সবসময় কোনো না কোনো বলদামি করেই থাকো, তাই আমি আমার কাজ একাই করতে চেয়েছি। এরপর সে জানায় তার প্রমোশনের খুশিতে সে একটা বারবিকিউ পার্টি দিচ্ছে। সেই পার্টিতে সে সবাইকে ইনভাইট করলে মা আর জুন সাথে সাথে তার সাথে দৌড় দিতে চায়। তবে পিছন থেকে বাকিরা তাদেরকে টেনে ধরে। মানে একবার চিন্তা করো এই ব্যাটার খাবার কত লোভ হলে সে অপমানিত হওয়ার পরেও ভোদর দিতে পারে। কিন্তু তার চেয়েও বড় অবাক করার বিষয় হলো ক্যাপ্টেন কোন নিজেই খাবারের কথা শুনে তাদের সাথে দৌড়াতে থাকে। মানে মোট কথা এদের খাওয়া ছাড়া জীবনে আর কিচ্ছু নেই। যাই হোক সবাই তখন চলে যায় চইয়ের টিমের সাথে। খাবার টেবিলে বসে চই ক্যাপ্টেনকে বলে সে এখন হাই র্যাঙ্ক অফিসার হলেও কো তার বড় ভাইয়ের মতোই, তাই তার জব এবং প্রমোশন ফিরিয়ে পাওয়ার জন্য তাকে একটা সে চান্স দিতে চায়। তখন চই তাকে জানায় যে কিছুদিনের মধ্যে দেশে অন্যতম বড় ড্রাগ মাফিয়া যার নাম মুবে সে এই শহরে আসতে চলেছে। তার সাথে থাকবে তারই অ্যাসিস্ট্যান্ট হম। এখন কো যদি কোন রকম মুবেকে ধরতে পারে তাহলে তার প্রমোশন কেউই ঠেকাতে পারবে না। তখন কো চায়ের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর থেকে সে তার দলবল নিয়ে রাস্তায় নজর রাখতে থাকে। এই পথ দিয়ে মুবে আর তার গ্যাংয়ের আসা যাওয়ার কথা ছিল। তবে এখানেও কো এবং তার টিমের বলদামি থেমে থাকে না। তাদের টিমমেট জোহান রাস্তায় দাঁড়িয়ে চারিদিকে নজর রাখছিল, কিন্তু হঠাৎ এক লেবার দল তাকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মজদুর ভেবে নিজের গাড়িতে তুলে নেয়। অন্যদিকে টিমের আর এক মেম্বার ইয়াং হো এক বাড়ির দিকে নজর রাখছিল। তখন সেই বাড়ির মহিলা ভেবে নেয় যে এই লোক বুঝি তার উপরে নজর দিচ্ছে, তাই সে তখন পুলিশ ডেকে একটা কমপ্লেন করে দেয়। আর পুলিশ এসে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এখন তারা তখন চাইলেও তাদের পরিচয় পুলিশকে বলতে পারে না। ঠিক তখনই তারা হঠাৎ মুবের গ্যাংয়ের কিছু লোককে সেখান দিয়ে যেতে দেখে। তবে পুলিশ যখনই তাদের থানায় নিতে যায় তখন তারা আইডি কার্ড দেখিয়ে বলে বেটা আমরা তোদের মতন পুলিশ, তবে একটু বলো। তো এভাবে এই ঝামেলা কেটে যাওয়ার পর তারা একটা রেস্টুরেন্টে যায়। এই রেস্টুরেন্টে মুবের সঙ্গীরা নিয়মিত খেতে আসতো। এখন তারা আসছে না দেখে তাদের জন্য অপেক্ষা করতে করতে কো আর তার সঙ্গীরা একের পর এক চিকেন সাবার করতে থাকে। সারা দিন ধরে এই জঘন্য চিকেন খেয়ে তাদের পেটের পুরোই 12টা বেজে যায়। কিন্তু মুভের গ্যাংয়ের কেউই তারা তখন আশেপাশেও দেখেনি। এখন তাদের প্ল্যান ছিল যে তারা ড্রাগস সহ প্রমাণ জোগাড় করে এই লোকদের হাতে নাতে ধরবে। এর মাঝে চিকেনের বিল পে করতে গিয়ে তাদের মধ্যে শুরু হয় আর এক দফা মারামারি, কারণ মার জুয়া খেলার জন্য তাদের সব বাজেট শেষ হয়ে গিয়েছিল। এখন এই মারামারির মধ্যে মা জ্যাককে জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে লাইক করো? তখন জ্যাং তাকে বলে তুমি কি আমাকে পাগল ভাবো? তবে এই মারামারির মধ্যে তারা হঠাৎ মুবে এবং তার সঙ্গীদের দেখতে পায়। এরপর যখন তারা চলে যায় তখন কো কনফার্ম হয় যে এইটাই তাদের জন্য পারফেক্ট জায়গা। তাই সে রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করে যে এই মুবে তার রেগুলার কাস্টমার কিনা। তখন লোকটা জানায় যে মুবে হলো তার একমাত্র কাস্টমার, কারণ এরা ছাড়া তাদের এই অখাদ্য চিকেন আর কেউই খায় না। এছাড়াও সে প্রায় চিকেন ডেলিভারি দিতে সামনের বিল্ডিং এ যায়, অর্থাৎ সেখানেও মুবে এবং তার গ্যাং মেম্বারদের নিয়ে থাকে। তখন কোর টিম তাকে বলে যে তার পক্ষ থেকে তারা মুভের কাছে চিকেন ডেলিভারি দিতে যাবে। তখন লোকটা তাদেরকে বলে এই পুরো সপ্তাহের মধ্যেই তোমরাই আমার একমাত্র কাস্টমার, তোমরা কি এখানে চাকরি খুঁজতে এসেছো? এই কথাগুলো বলে সে জানায় যে সেই রেস্টুরেন্টটা বিক্রি করতে যাচ্ছে, কারণ তার এই চিকেন খাইতে এখানে কেউই আসে না। তখন কোর টিম তাকে বলে যে তারা এই রেস্টুরেন্ট কিনে নেবে, কিন্তু তাদের কারোর পকেটে একটা কানাকড়িও ছিল না। তবে জে ইউন হঠাৎ বলে যে সে তার বিয়ের জন্য জমানো টাকা দিয়ে দেবে। ক্যাপ্টেন কো এবং তার এই টিমের জন্য সে সবকিছু করতে রাজি। তবে তারা যে ইনভেস্টিগেশনটা করতে যাচ্ছে সেটা কিন্তু পুলিশের অফিসিয়াল কোনো কাজ না, কারণ তাদের প্রত্যেকে এখন পুরোই সাসপেন্ডেড। কিন্তু মুবেকে ধরতে পারলে তাদের চাকরি আবারও ফিরে আসবে। মানে কিছু একটা আশা নিয়ে তারা কোর বোর জন্য একটা গিফট নিয়ে বাড়ি যায়। তবে সেই গিফটের প্যাকেটটা গুচি ব্র্যান্ডের হলেও তার ভিতরে ছিল ফুটপাতের কাপড়। তখন এটা দেখে তার বউ আরো বেশি রেগে যায়। সে বলতে থাকে যে গত কয়েক বছর ধরে ক্যাপ্টেন ক্যাপ্টেন শুনে আমার কান ঝালাপালা হয়ে গেছে, অথচ এখনো পর্যন্ত তোমাকে প্রমোশন পেতে দেখলাম না। তোমার জুনিয়ররা সবাই একে একে প্রমোশন পেয়ে গেল। তাদের কথার মাঝে হঠাৎ তাদের মেয়ে স্কুল থেকে এসে জানায় যে সে তার ক্লাসে ক্যাপ্টেন হয়েছে। তখন এই ক্যাপ্টেন শব্দটা শুনে কোর বউ আরো বেশি রেগে যায়। তাই কো তখন তার মেয়েকে বাইরে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় খেতে। সেখানে তার মেয়ে তার কাছ থেকে জন্মদিনের পার্টি করার জন্য কিছু টাকা চায়।
চায়, তবে কো তাকে $30 বেশি দিতে পারে না, কারণ তার পকেটের অবস্থা খুবই খারাপ। তখন কো বুঝতে পারে যে এই প্রমোশনটা না পেলে তারা চলছে না, তাই সে তখন চিফের কাছে গিয়ে তাকে বুঝিয়ে কিছু ফান্ডিং আদায়ের চেষ্টা করে, কিন্তু চিফ তাকে বলে যে তোমাকে আমি একটা ফুটো পয়সাও দেব না। এই কথা শুনে ডিপ্রেস হয়ে সে ওই রেস্টুরেন্টে ফিরে আসে। তবে অবশেষে তারা জোয়ানের জমানো টাকা আর নিজেদের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টটা কিনে নেয়। এরপর সেখানে বসে তারা মুভে গ্যাংয়ের উপরে নজর রাখার জন্য সবকিছু সেট আপ করে। তবে এদেরকে ধরতে হলে এই রেস্টুরেন্টটাকে নর্মাল ভাবে চালাতে হবে, কিন্তু কিভাবে তারা চিকেন রান্না করবে সেই রেসিপি কারোর মাথায় আসছিল না। তাই তারা অন্য রেস্টুরেন্ট থেকে চিকেন কিনে সেটাকে নিজেদের বলে চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর একদিন রাতে তারা প্রতিদিনকার মতোই গ্যাংয়ের উপরে নজর রাখছিল। হঠাৎ সেই গ্যাংয়ের দুজন লোক নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। তারা রীতিমতো একটা টিভির রিমোট নিয়ে ঝগড়া করছিল। তাদের এই ক্যাচাল দেখে মুভের ডান হাত হং পুরো টিমকে দুই ভাগে করে দেয়। এরপর সে তাদেরকে নিজেদের মধ্যে মারামারি করতে বলে। তখন দুই দল মারামারি শুরু করলে কো আর তার সঙ্গীরা বসে বসে এই কাণ্ড দেখতে থাকে। এমনকি তারা এক দলের উপরে নিজেদের মধ্যে বাজিও ধরে। মারামারি শেষে তাদের বাজি ধরা দল জিতে যাওয়ায় তারা খুশিতে লাফাতে থাকে। মানে এই লোকগুলো যে কি লেভেলের বলো তা বলে বোঝানো যাবে না। এখন হং হঠাৎ হারা দলকে বলে তোমরা জিতে যাওয়া দলকে চিকেন খাওয়াবে। এই চিকেনের কথা শুনে সবার হুঁশ ফিরে আসে, কারণ এখনো পর্যন্ত তারা চিকেনই কিনে আনেনি। তাই ক্যাপ্টেন কো তখন সবাইকে চিকেন রান্না করতে বলে, আর তারা প্রত্যেকেই তখন রান্নাঘরে ঢুকে চিকেন রান্না করতে থাকে। রান্না শেষে তারা একে অপরের চিকেন রান্নাগুলো ট্রাই করে দেখে, কিন্তু কারো চিকেন ছিল ভীষণ পোড়া, আবার কারোরটা মুখে দেওয়া যাচ্ছিল না। তবে এর মধ্যে মার চিকেনটা সবচেয়ে বেশি ভালো লাগে, তাই সবাই মিলে তাকে এবার বাবুর্চি বানিয়ে দেয়। এরপর হঠাৎ তাদের রেস্টুরেন্টে একটা কাপল খেতে আসলে তারা স্টিকি ফ্রাইড চিকেন অর্ডার করে, কিন্তু এই চিকেন যে কি জিনিস তা কেউই জানতো না। তাই তারা নিজেদের মতন করে চিকেনকে কুচি কুচি করে কেটে অদ্ভুত ভাবে রান্না করে। এরপর সেই কিচেন ওই কাপলকে সার্ভ করা হলে তাদের খেয়ে তো চোখ বড় বড় হয়ে যায়। সেই কাস্টমার বলতে থাকে যে আমার জীবনে খাওয়া এটা সবচেয়ে বেস্ট চিকেন। এই কথা শুনে কো সঙ্গীরা তো আনন্দে লাফিয়ে ওঠে। তো এরপর থেকে প্রতিদিন তার রেস্টুরেন্টে কাস্টমার বাড়তে শুরু করে। একসময় সেখানে এত বেশি লোক আসে যে তারা রেস্টুরেন্টের কাজ বাদ দিয়ে আর কিছুই করতে পারে না। মুভে কিংবা তার গ্যাং এর উপরে নজর রাখার ব্যাপারটা পুরো লাটে উঠে যায়। তবে চিকেন বিক্রি করে তারা প্রচুর টাকা ইনকাম করতে থাকে। তাদের রেস্টুরেন্ট এতটাই ফেমাস হয়ে যায় যে সাংবাদিক এসে এই রেস্টুরেন্টের উপরে ব্লগ বানাতে চায়, কিন্তু সেই সাংবাদিককে তারা রেস্টুরেন্ট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, কারণ তারা তো আন্ডার কভার পুলিশ অফিসার। তাই টিভি চ্যানেলে তাদেরকে দেখা গেলে সবাই তাদের পরিচয় জেনে ফেলতে পারে। মানে বুঝতেই পারছো, বলদ হলেও কিন্তু কিছু কিছু জায়গায় বেশ স্মার্ট। এদিকে ক্যাপ্টেন কো এবার তার বউকে একটা রিয়েল গুচি ব্র্যান্ডের ব্যাগ উপহার দেয়, আর সেই ব্যাগের ভিতরে ছিল অনেক টাকাও। তখন তার বউ বেজায় খুশি হয়ে তাকে ভালোবাসতে শুরু করে। তবে এত কিছুর মধ্যেও ইয়াং হো বাইরের একটা গাড়িতে বসে প্রতিদিন নজর রাখতো। একদিন সে হঠাৎ মুভি আর তার গ্যাং মেম্বারদের দুটো গাড়িতে উঠতে দেখে। তখন সে প্রথমে তাদের ছবি তুলে নিয়ে টিমমেটদের ফোন করে, কিন্তু তার টিমমেটরা চিকেন সার্ভ করার কাজে এতটাই ব্যস্ত ছিল যে তারা কেউ কল রিসিভ করে না। ফলে ইয়াং হো একাই গাড়ি নিয়ে তাদেরকে ফলো করতে থাকে। তবে বেশ কিছু দূর যাওয়ার পর গাড়ি দুটো দুপথে চলে যায়। ফলে ইয়াং হো কোন দিকে যাবে তা বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে থাকে। এরপর সে রেস্টুরেন্টে ফিরে এসে সবার উপরে রাগ ঝাড়তে থাকে, কারণ আজকে সে মুভেকে ধরার খুব কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু তার সঙ্গীরা কেউ তার কল রিসিভই করেনি। এদিকে দেখো, এরা এখন চিকেন বিজনেস নিয়ে এতটাই মশগুল যে মেন কাজটাই করতে তারা ভুলে গেছে। তো ব্যবসার রমরমা হওয়ার কারণে তারা এখন এই কাজে বেশ এক্সপার্ট। এর মধ্যে মা আবার রান্না করতে গিয়ে তার হাত পুড়িয়ে ফেলেছে। অন্যদিকে জেহুন নাকি 4 বস্তা পেঁয়াজ আর 15 কেজি রসুন কাটতে কাটতে তার চোখের 12টা বাজিয়ে ছেড়েছে। আর জাং তো টেবিল সার্ভ করতে করতে আর টেবিল মুছতে মুছতে পুরোই টায়ার্ড। তারা বুঝতে পারে যে সবাই আসলে মূল কাজ থেকে সরে যাচ্ছে, তাই রেস্টুরেন্টে কম লোক আসার জন্য এবার তারা সব আইটেমের দাম 3 গুণ বাড়িয়ে দেয়। কিন্তু এতে কোনো কাজই হয় না, উল্টো এই রেস্টুরেন্ট আরো বেশি ফেমাস হয়ে দূর দূরান্ত থেকে লোক এখানে খেতে আসে। এমনকি তারা এই রেস্টুরেন্টের খাবার দাবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করতে থাকে। এদিকে ড্রাগ মাফিয়া মুভে যে কতটা খতরনাক তা এবার আমরা দেখতে পাই। ব্যবসার কাজ ঠিক মতো ম্যানেজ না করায় সে তার ডান হাত হং এর পায়ে ছুরি বসিয়ে দেয়, কারণ ক্যাপ্টেন কো টিমের ধাওয়া খেয়ে সেই ড্রাগ ডিলার মারা যাওয়ার পর থেকে এই এলাকায় ড্রাগ সাপ্লাই অনেক কমে গেছে। এরপর মুভে তার অপর অ্যাসিস্ট্যান্ট সোনিয়াকে আদেশ দেয় যে যাতে হং এর পাটা এসে কেটে ফেলে। তবে তার ব্যক্তিগত
তো লয়ার তাকে কথা দেয় যে সে কোনো একটা ব্যবস্থা করেই ছাড়বে, আর হংও অনেক মাফ টাফ চেয়ে এই যাত্রায় রক্ষা পায়। অন্যদিকে পুলিশ চিফ এতদিন পর কোয়ের টিমকে ডেকে পাঠিয়েছে। চিফ তাদেরকে জিজ্ঞেস করে যে তারা এতদিন ধরে ঠিক কি করছিল। তখন রিপোর্ট দেখে চিফ আরো বেশি রেগে যায়, কারণ তাদের চিকেন খাওয়া, রেস্টুরেন্ট কেনা, এই সব কিছু লেখা আছে এই রিপোর্টে। তবে এর মধ্যেই হঠাৎ কোর কাছে একটা ফোন আসে, আর সেই ফোন পেয়ে তাদের হার্টবিট বেড়ে যায়, কারণ এতদিন পর প্রথমবারের মতন মুভের সে অ্যাড্রেস থেকে চিকেনের অর্ডার এসেছে। তাই তারা প্রত্যেকে চিফকে রেখে দ্রুত রেস্টুরেন্টের দিকে দৌড়ায়। এরপর তারা সেখানে গিয়ে চিকেন রান্না করতে থাকে। তারপর চিকেন রেডি হয়ে গেলে ক্যাপ্টেন কো সবাইকে তাদের পজিশন বুঝিয়ে দেয়। এরপর সে নিজেই ওই গ্যাংস্টারদের বিল্ডিং এ চিকেন ডেলিভারি দিতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ওই মহিলাকে দেখে যে অনেক আগে তাদের নামে কমপ্লেন করেছিল, মানে মুভের গ্যাং ইতিমধ্যে এই বিল্ডিং থেকে হারিয়ে গেছে, আর তাদের জায়গায় এই মহিলা সে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। এভাবেই বেঘরে মারা খেয়ে ক্যাপ্টেন কো প্রচন্ড হতাশ হয়ে রেস্টুরেন্টে ফিরে আসে। এরপর সে সবার উদ্দেশ্যে বলে মুভের পিছনে ঘুরে আর কাজ নেই, তাকে আমরা ধরতে পারবো না। এর চাইতে এই রেস্টুরেন্ট চালিয়ে আমরা অনেক টাকা আয় করব, তাই চলো সবাই মিলে পার্টি করি। এই কথা বলে সে একটা ড্রিঙ্কের বোতল হাতে নিয়ে ড্রিঙ্কস করতে থাকে, কিন্তু এই ড্রিঙ্কটাতে সে মুভের লোকদের জন্য আগে থেকে ডায়রিয়ার ওষুধ মিশিয়ে রেখেছিল। এবার সেটা খেয়ে ক্যাপ্টেন কো লুজ মোশন শুরু হয়ে যায়। তখন বাকিরা তাকে ট্রিটমেন্ট দেওয়ার বদলে একটা কাপড় দিয়ে ঢেকে দেয়, মানে এই লোকগুলো যেন পুরো এক সার্কাস। এদিকে তাদের উপরে নেমে আসে আর এক বিপদ। যে সাংবাদিককে তারা বের করে দিয়েছিল সে এবার তাদের নামে নেগেটিভ রিপোর্ট প্রচার করতে থাকে। এই সব খবর ফাঁস হয়ে যাওয়ার জন্য চিফ তাদেরকে আরো বেশি সময়ের জন্য সাসপেন্ড করে দেয়, মানে প্রমোশন তো দূরে থাক, সাসপেন্ড ডাবল হয়ে গেছে। এবার কো এর বউ তাদের এই রেস্টুরেন্টের ব্যবসাও জেনে ফেলে, তাই সে কোকে বেশ কিছুক্ষণ বকাবকি করলেও কো এতটাই ভেঙে পড়ে যে সে কাঁদতে থাকে। তখন তার বউ তাকে সান্ত্বনা দিয়ে বলে আমি তোমার পাশে আছি। বউয়ের কাছ থেকে সান্ত্বনা পেয়ে কো আবারও তার কাজে ফিরে আসে। তবে সেই সাংবাদিক কিন্তু তখনও তাদের নামে বদনাম ছড়িয়ে যাচ্ছিল, তবে তাতে তাদের ব্যবসার উপরে কোনোই প্রভাব পড়েনি। উল্টো এক লোক হঠাৎ তাদের সাথে দেখা করতে আসে, সে তাদের এই ব্যবসায় ইনভেস্ট করার অফার দেয়। এই লোকটাকে তোমরা চিনতে পারছো তো? এ হলো মুভের সেই লয়ার যে তাকে ড্রাগ সাপ্লাই আবারও চালু করার কথা দিয়েছিল। আসলে এখানে আসার আগে সে মুভের সাথে আলাপ করে এসেছে টিভিতে, তখন তারা সেই সাংবাদিকের এই রেস্টুরেন্ট নিয়ে করা রিপোর্টগুলো দেখছিল। তাই হঠাৎ লয়ারের মাথায় বুদ্ধি আসে যে তারা ড্রাগ সাপ্লাইয়ের একটা চেইন হিসেবে রেস্টুরেন্টটাকে ব্যবহার করতে পারে। তাই মুভের কাছ থেকে অনুমতি নিয়ে সে কোর টিমের সাথে দেখা করতে আসে। তাদেরকে সে জানায় যে সে এই রেস্টুরেন্টের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি পুরো দেশে খুলতে চায়, কিন্তু কো প্রথমে তাতে রাজি হয় না। তবে সে বলে যে তারা শুধু এই রেস্টুরেন্টেরই ব্র্যান্ডিংটাকে ব্যবহার করতে চায়। কিন্তু তারপর সে একটা ব্রিফকেস খুললে এর ভিতরে থাকা টাকার পরিমাণ দেখে সবাই হই হই রই রই করে রাজি হয়ে যায়। তো ডিল হওয়ার পর সারা দেশে এই রেস্টুরেন্টে নতুন নতুন ব্রাঞ্চ ওপেন হতে থাকে। এই ব্রাঞ্চগুলো ওপেনের দিনে কো আর তার টিম নেচে গিয়ে মানুষকে ব্যাপক বিনোদন দেয়। এভাবে নতুন রেস্টুরেন্টগুলোতেও তারা অনেক কাস্টমার পেয়ে যায়। তবে এই ব্যবসার আড়ালে যে কি চলছিল তারা কেউই জানে না। মুভের লোকেরা গোপনে রেস্টুরেন্টের খাবারের সাথে ড্রাগস রেখে দেয়, আর তা পুরো দেশে সাপ্লাই করে। মানে যাকে তারা ধরতে এসেছে সে এখন তাদেরকে ব্যবহার করেই তাদের নাকের ডগায় বিজনেস করছে, অথচ তারা কেউই এর বিন্দু মাত্র খবর রাখে না। উল্টো ক্যাপ্টেন কো মুভিকে আর ধরতে পারবে না ভেবে নিজেই রিজাইন দিয়ে দেয়। এদিকে মুভে টেউচ্যাং নামের তার এক পুরাতন রাইভাল মাফিয়ার সাথে দেখা করতে যায়। মুভির অ্যাসিস্ট্যান্ট সোনিয়া ছিল এক তুখোর ফাইটার, তাই সে একাই রাইভাল গ্যাংয়ের কিছু লোককে মেরে হালুয়া বানায়। এই মারামারির মধ্যেই মুভে টেউচ্যাং এর সাথে দেখা করে। সে তাকে এই ড্রাগ সাপ্লাই চেনে যুক্ত হওয়ার অফার দেয়। তার সমস্ত বিজনেস তাকে বুঝিয়ে দিয়ে সে চায়না যাওয়ার কথা বলে। তখন টেউচ্যাংও তার অফার একসেপ্ট করে নিলে এই ড্রাগ বিজনেস ফুলে ফেপে ওঠে। এদিকে ক্যাপ্টেন আর তার সঙ্গীদের রেস্টুরেন্ট ব্যবসাও বেশ ভালোই চলছিল, কিন্তু তাদের অন্যান্য ব্রাঞ্চের যে লোকগুলো কাজ করছিল তাদের কেউই কাজে সিরিয়াস ছিল না। আসলে এরা সবাই ছিল মুভের ভাড়া করা গুন্ডা। এদের মধ্যে অনেকেই কাস্টমারের সামনে নিজেদের মধ্যে ফাইট করত, তারপর কিছু ব্রাঞ্চের কাস্টমারকেই তারা উল্টোপাল্টা কথা বলে তাড়িয়ে দিত। আসলে এরা ইচ্ছে করে চাইতো যে তাদের কাস্টমার কম আসুক, এতে করে রেস্টুরেন্টের আড়ালে ড্রাগসের ব্যবসা তারা খুব ভালোভাবে চালাতে পারবে। কিন্তু কাস্টমাররা প্রতিনিয়ত বাজে আচরণের শিকার হয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে তা পোস্ট করে দেয়, আর এইসব পোস্ট ক্যাপ্টেন কোদের নজরে এলে তারা এই ভাবে যে লোকগুলো তো আমাদের নাম ডোবাচ্ছে। ফলে কো তখন সবাইকে নিয়ে ব্যাপারটা তদন্ত করার প্ল্যান করে। প্রথমে সে ওই লয়ারকে ডেকে ইচ্ছে মতো ঝাড়ি দেয়, তারপর সে নিজে ইয়াং হোকে নিয়ে
তাদের এক ডেলিভারি ম্যানকে ফলো করে। তারা দেখে যে এই ডেলিভারি ম্যানরা বারবার একই জায়গায় খাবার ডেলিভারি দিচ্ছে, আর তাদের কাস্টমাররাও খাবারের প্যাকেট খোলার পর কিছু একটা নিয়ে সেগুলোকে ফেলে দিচ্ছে। মানে এরা আসলে ড্রাগস নিয়ে খাবারগুলোকে ফেলে দিচ্ছিল। এই সব দেখে কো আর ইয়াংহোর অনেক সন্দেহ হয়ে যায়। একদিন তাদের সামনেই এক তরুণ এই খাবার ডেলিভারি নিতে গিয়ে ধরা পড়ে। তখন তারা এসে দেখে যে সে ইতিমধ্যে ড্রাগস নিয়ে হাই হয়ে আছে। অন্যদিকে জ্যাং এবং জোয়ানহুও এক ক্লায়েন্টের বাড়িতে ওয়ার্কারের ছদ্মবেশে গিয়ে সেখানেও ড্রাগস খুঁজে পায়। তখন তারা বুঝতে পারে যে মুভের গ্যাং আসলে তাদেরকে কতটা বড় বলদ বানিয়েছে। এদিকে মা কিছু লোককে ফলো করতে গিয়ে তাদের সাথে আবার জুয়ার আড্ডায় বসে যায়। এরা প্রত্যেকেই মুভের ড্রাগের ব্যবসার কাজ করত। তারা এখানে মুভে আর টেউচাং এর বিজনেস নিয়ে আলাপ করছিল। সেখানে মাকে দেখে তারা ভাবে যে এই লোক হয়তো নতুন এসেছে, তাই তার সামনে একজন চাইনিজ ভাষায় বলতে থাকে যে এর মতন বাজে চেহারার লোক আমি আগে দেখিনি। মানে সে ভেবেছিল যে মা হয়তো চাইনিজ বোঝে না, কিন্তু মা হঠাৎ চাইনিজ ভাষাতে বলে ওঠে যে তার ফ্যামিলি চায়না থেকে এসেছে। তখন সেই লোকগুলো ভয় পেয়ে ভাবে এই লোকটা আবার কোনো স্পাই না তো। এতক্ষণ ধরে তারা ড্রাগের ব্যবসার যে আলাপ করছিল সে তো সবই শুনে নিয়েছে। তখন হঠাৎ তাদের মধ্যে একজন পিছন থেকে মার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর মুভে আর তার অ্যাসিস্ট্যান্ট হং এসে মায়ের আইডি কার্ড দেখে। যখন তারা বুঝতে পারে যে সে একজন পুলিশ অফিসার, তখন তাদের মাথায় পুরোই হাত। হং সেই লয়ারটাকে সবার সামনে এক চোট ধোলাই দিয়ে নেয়। মুভে তখন প্ল্যান করে যে সে মাকে বেট হিসেবে ব্যবহার করে তার টিমমেটদের এখানে নিয়ে আসবে। এরপর তাদেরকে মেরে সে নিজেই সবকিছু গুছিয়ে চায়না চলে যাবে। আর এই পুরো ঘটনার দোষ গিয়ে পড়বে ডেউচাং এর ঘাড়ে। এই প্ল্যান অনুসারে সে মাকে বেঁধে রাখার আদেশ দেয়। অন্যদিকে তার টিমমেটরা ডেউচাং এর আস্তানায় গিয়ে কাউকে খুঁজে পায় না। সে ইতিমধ্যে নিজের সব জিনিস গুছিয়ে দলবল নিয়ে চম্পট দিয়েছে। সেখান থেকে তারা কিছু ড্রাগস উদ্ধার করে। এবার উদ্ধার করে আনা এই ড্রাগস গুলো চেক করতে গিয়ে জেহুন নিজে নেশাসক্ত হয়ে পাগলামো করতে থাকে। এদিকে জ্যাং এর ফোনে হঠাৎ একটা ভিডিও কল আসে, আর এই ভিডিও কলে হং তাকে বলে মাকে জীবিত দেখতে চাইলে তারা যেন এক্ষুনি সেখানে চলে আসে, আর যদি এখানে তারা না আসে তবে মাও কিন্তু বাঁচতে পারবে না। এই হুমকি শোনার পর জ্যাং হঠাৎ তার ফোনে ট্র্যাকার অ্যাপ চালু করে। মানে সবার সামনে সে ভাব দেখায় যে মাকে সে একবারে পছন্দ করে না, কিন্তু মনে মনে সে নিজেও তার উপর ক্রাশ খেয়ে বসেছিল। তাই একদিন সে চুপটি করে মার ফোনে হাজবেন্ড ট্র্যাকার নামের একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছিল। এবার সেই ট্র্যাকার থেকে লোকেশন ট্র্যাক করে তারা মাকে বাঁচানোর জন্য রওনা দেয়। এদিকে ক্যাপ্টেন কো চাইকে তার প্ল্যান মোতাবেক হংকে অ্যারেস্ট করতে বলে রেখেছিল। তখন চোই তার দলবল নিয়ে হং এর বাড়িতে গিয়ে তার মুখোমুখি হয়, কিন্তু হং এর গ্যাং চোই এবং তার দলের সবাইকে মেরে অবস্থা খারাপ করে দিয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু ঠিক তখনই একটা স্কুল বাস এসে হং এর গাড়িটাকে ধাক্কা দেয়, আর সেই সুযোগে ক্যাপ্টেন চোই ফাইনালি তাকে অ্যারেস্ট করে ফেলে। অন্যদিকে মা এবং সেই লয়ারকে একসাথে জিন্দা দাফন করার জন্য কবর দেওয়া হচ্ছিল। এই সময় মা তার হাত পা বাঁধা অবস্থায় ভীষণ নড়াচড়া করতে থাকে। তখন মুভের এক লোক তাকে ডান্ডা মেরে ঠান্ডা করার জন্য তার ঘাড়ে শাবল দিয়ে মারতে যায়, কিন্তু সে হঠাৎ নিজের হাতকে মুক্ত করে ওই শাবলটা ধরে ফেলে। এরপর সে এক ঝাটকায় সব বাঁধন খুলে উঠে দাঁড়ায়। আসলে এই লোকগুলো জানতো না যে অতীতে মা কি করত। সে আসলে ছিল ন্যাশনাল জুডো টিমের একজন চ্যাম্পিয়ন। এবার সে একাই ওই লোকগুলোকে মেরে তাদেরকে আধমরা বানিয়ে দেয়। এভাবেই মুভের অর্ধেক গ্যাংকে মেরে সাফ করার পর সে লয়ার লোকটাকে তার বাঁধন খুলে দিতে বলে, কিন্তু মা তাকে বলে তুই কি ভেবেছিস আমাদেরকে একসাথে বেঁধে রেখেছিস মানে আমি তোর বন্ধু হয়ে গেলাম? এই কথা বলেই সেই লোকটার গালে কষে এক থাপ্পড় বসিয়ে দেয়। এদিকে মুভে হঠাৎ তার লোকদের নিয়ে একটা গাড়িতে করে রওনা দেয়। তখন মা দৌড়ে সেই গাড়ির পিছনে ঝুলে পড়ে। এভাবে ঝুলতে ঝুলতে সে ওই গাড়িতে করে মুভের ওয়্যার হাউসে পৌঁছে যায়। সেখানে তখন মুভের সাথে ডিলিং করতে এসেছিল ডেউচ্যাং। মুভে তার জন্য বিশাল কন্টেনার ভর্তি ড্রাগস নিয়ে এসেছিল। তাদের বিশাল গ্যাং দেখে মা তৎক্ষণাৎ জেনহুলকে মেসেজ করে সবাইকে এখানে আসতে বলে। এদিকে মুভে আর টেউচ্যাং তখন তাদের ড্রাগ ডিলিং নিয়ে ব্যস্ত আছে। তবে রাইভাল হওয়ায় এত বড় ডিলের পরেও তাদের মধ্যে কোনো ট্রাস্ট ছিল না। এরই মধ্যে মা হঠাৎ তার ফোন থেকে একটা সাইরেন বাজিয়ে দেয়, কিন্তু সেটা অদতে একটা অ্যাম্বুলেন্সের সাইরেন ছিল। এই শব্দ শুনে ডেউচ্যাং ভাবে যে মুভে তাকে ধরার জন্য পুলিশ ডেকে এনেছে।
মুভে তখন তাকে বলে, আরে বলদ, এটা তো সির্ফ একটা অ্যাম্বুলেন্সের সাইরেন। তবে মা পরক্ষণে পুলিশের গাড়ির সাইরেন বাজিয়ে দিলে এবার সেই সাইরেন শুনে ডেউ চ্যাং কিছু করার আগেই মুভে তার পায়ে গুলি চালায়। এরপর শুরু হয় দুই গ্যাংয়ের মধ্যে ভীষণ মারামারি। তখন দুই গ্যাংয়ের লোকেরা একে অপরকে মেরে সাফ করতে থাকে। এর মধ্যেই সেখানে ক্যাপ্টেন কো সবাইকে নিয়ে চলে আসে। গাড়িতে বসা অবস্থায় মায়ের দিকে তাকিয়ে জ্যাং একটা মিষ্টি হাসি দেয়। তখন মা বুঝতে পারে যে জ্যাং আসলে তাকে অনেক লাইক করে। তো দুই গ্যাংয়ের মারামারিতে তাদের অনেকে সেখানে আহত হয়ে পড়ে। বাকি যারা ছিল ক্যাপ্টেন কো এবার সবাইকে নিয়ে তাদের মুখোমুখি হয়। তখন মুভে প্রথমে তাদের সামনে ডেউ চ্যাংকে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর সে তার লোকদের আদেশ দেয় পুলিশের উপরে হামলা করার জন্য। ক্যাপ্টেন কো আর তার টিমরা তখন সেই লোকটাকে ধোলাই করতে থাকে। অন্যদিকে চেই তাদের জন্য ব্যাকআপ হিসেবে নিজের লোকদের নিয়ে রওনা দেয়। তবে তার বিশ্বাস যে কো আর তার টিমের জন্য ব্যাকআপ দরকার হবে না। ক্যাপ্টেন চোয়ের জুনিয়র তাদেরকে নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ তার মনে হচ্ছিল যে গ্যাংস্টাররা এতক্ষণ হয়তো মেরে তাকে আলু ভর্তা বানিয়ে দিয়েছে। কিন্তু চোয় তাদেরকে বলে যে তুমি জানো না যে এরা আসলে কি জিনিস। ইয়াং হো একজন এক্স নেভি কমান্ডার, আর মানুষ মারা তার জন্য ডাল ভাত। অন্যদিকে জ্যাং একজন প্রাক্তন ক্যারাতে চ্যাম্পিয়ন। জোয়ানহু হলো বেসবল খেলোয়াড়, তার শরীরে ব্যথা বেদনার কোনো অনুভূতি নেই। তবে এদের মধ্যে সবচেয়ে খতরনাক হলো ক্যাপ্টেন কো। সে 20 বছর ধরে ক্রাইম ব্রাঞ্চ থেকে 12 বার ছুরির আঘাত খেয়েছে, তবুও সে এখনো পর্যন্ত মারা যায়নি। তাই লোকরা তাকে জম্বি বলে ডাকে। মানে শুরু থেকে আমরা যাদেরকে বলদ ভেবে আসছিলাম এরা আসলে এক একজন দুর্ধর্ষ ফাইটার। ইয়াং হো সেই গ্যাং মেম্বারদের মেরে তাদের হাত পা কাগজের মতো মশরাতে থাকে। চ্যাং একাই অনেক লোককে মেরে গুঁড়ো গুঁড়ো করে দেয়। আর জুন হতো অনেক মার খেলেও তার শরীরে কোনো ইফেক্ট পড়ে না, উল্টো সে লাঠি দিয়ে অনেককে মেরে তাদের মাথা ফাটিয়ে দেয়। মানে ড্রাগস নিয়ে হাই অবস্থায় থেকেও সে এমন ভাবে ফাইট করে যা ছিল দেখার মতো। অন্যদিকে ক্যাপ্টেন কো অনেক লোককে মেরে কুপকাত করতে থাকে। আর যেই লোকটা মার চেহারা নিয়ে কথা বলেছিল মা সেই লোকটাকেই বারবার মেরে কেলাতে থাকে। তবে এই ফাঁকে মুভে তার অ্যাসিস্ট্যান্ট সোনিয়াকে নিয়ে কেটে পড়তে শুরু করে। তখন সবাই মিলে তাদের পিছু নিলে প্রথমে ক্যাপ্টেন কো এসে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সোনিয়া তাকে মেরে তার অবস্থা খারাপ করে দেয়। এরপর মা তার সাথে ফাইট করতে আসলে তার অবস্থাও একই হয়। তখন জ্যাং এসে বলে তুমি আমার শখের পুরুষের চেহারাটায় পাল্টে দিয়েছো। আর এই কথা বলে সে সোনিয়ার উপরে হামলে বসে। এবার সোনিয়া আর তার সাথে পেরে ওঠে না। নিজের দুর্দান্ত ফাইটিং টেকনিক ব্যবহার করে সে তাকে কুপকাত করে ফেলে। তারপর সে একের পর এক ঘুষি মেরে তার চেহারাটাই পাল্টে দেয়। এখন মা এসে যদি তাকে না আটকাতো তবে সেই মেয়েটাকে সে মেরেই ফেলতো। তো এভাবে সব লোকের হাড়গোড় ভাঙার পর তারা তাকে বাঁধতে থাকে। তবে এই ফাঁকে মুভে তার বোর্ড নিয়ে পালিয়ে গিয়েছিল। সে চায়নার দিকে যাত্রা শুরু করতেই হঠাৎ ক্যাপ্টেন কো তার জানলা দিয়ে উকি দেয়। মানে তার পিছু পিছু কো সেই বোর্ডে উঠে পড়েছিল। এবার তারা দুজন মুখোমুখি হলে শুরু হয় এক তুমুল ফাইট। লম্বা সময় ধরে চলা এই ফাইটে কেউ যেন কারোর চেয়ে কম না। একে অপরের হাতে মার খেয়ে দুজনের অবস্থায় বাংলার পাঁচের মতো হয়ে যায়। শেষে একে অন্যের উপরে হামলা করতে গিয়ে দুজনেই হয়ে পড়ে নকআউট। তবে ক্যাপ্টেন কো আবার উঠে দাঁড়িয়ে মুভের পায়ে ভয়ঙ্কর এক কামড় বসিয়ে দেয়। আর ঠিক এই পাগলা কামড়েই মুভে ফাইনালি তার হাতে কুপকাত হয়। মানে এদের ফাইটিং ধরনগুলো ছিল অনেক ইউনিক আর অদ্ভুত। তো অবশেষে এই পুরো গ্যাংকে ধরার পর ক্যাপ্টেন চোই সেখানে চলে আসে। সে এসে দেখে কোয়ের সঙ্গীরা সবাইকে মেরে বহাল তবিয়তে আছে। তখন সে গ্যাংস্টারদের জন্যই উল্টো অ্যাম্বুলেন্স ডাকে। এদিকে ক্যাপ্টেন কোকে আহত অবস্থায় সেখানে আনা হলে জেইহুন তাকে জড়িয়ে ধরে। সে বলতে থাকে ক্যাপ্টেন আপনি আমার জন্য এভাবে গুলি খেলেন, আজ থেকে আমি আপনার বাবা। কিন্তু কো উল্টো গোংরাতে বলে এই বলদকে আমার উপর থেকে কেউ সরাও, কারণ তার গায়ে লাগা ইনজুরির জন্য সে অনেক ব্যথা পাচ্ছিল। এদিকে মা জ্যাংকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, আর এর জন্য কি তুমি আমার ফোনে হাজবেন্ড ট্র্যাকার ইউজ করেছিলে? তখন জ্যাংও তাকে বলে আমি আর কি করব, তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য এমনটা করতেই হতো। এরপর সবার সামনে তাদের দুজনের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হয়। তো এরপর সবাই ট্রিটমেন্ট নিয়ে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে। তারপর ক্যাপ্টেন চোই আর কোং এর টিম একটা ডিনারে যায়। সেখানে তখন কো এর টিম তাদেরকে নিয়ে মজা নেয়, কারণ তারা তো আসলে নিজেদের ক্রেডিটে হংকে অ্যারেস্ট করতে পারেনি। উল্টো স্কুল বাসের ধাক্কায় হং আহত হয়ে পড়লে তারা তাকে ধরতে পেরেছিল। আর ইতিপূর্বে চোইও ঠিক এমন একটি স্কুল বাসে সেই ড্রাগ ডিলারকে ধাক্কা দেওয়া নিয়ে তাদের সাথে মজা নিয়েছিল।
তো এবার সে নিজেই ইনসাল্ট ফিল করে ডিনার থেকে উঠে যায়। এর কিছুদিন পর ক্যাপ্টেন কোর পুরো টিমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। সে নিজেও তার অনেক দিনের কাঙ্ক্ষিত প্রমোশনটা পেয়ে বসে। অন্যদিকে যে চিফ তাদেরকে বের করে দিয়েছিল সে নিজে গর্ব করে বলতে থাকে যে এই টিম আমার তৈরি করা টিম। আর সেটা শুনে চোখ মুখ বাঁকিয়ে হাসতে থাকে, কারণ সে কিছুটা জেলাস ছিল। তো ফাইনালি এই 5 জন তাদের লাইফে সব ড্রিম পূরণ করে, আর এই সিনের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।